রংপুরের হিন্দু পরিবারের নির্মম ঘটনায় ক্ষেপেছে ভারত। সেপ্টেম্বরেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। হঠাৎ একই বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তারেক রহমানের জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। অবশেষে নীরবতা ভাঙলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাহলে কি এস জয়শঙ্কর বিশেষ বার্তা দিলেন তারেক রহমানকে? শেখ হাসিনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে আসলে কি খেলা চলতেছে, পেঁয়াজটা ঠিক আসলে কোথায় লাগছে, যেটা আমাদেরকে আসলে জানতেই দেওয়া হচ্ছে না। রংপুরের এই শিক্ষক পরিবারের একসাথে 4 জনের মৃত্যু, এটা আমাদেরকে কি বার্তা দিচ্ছে? যখন এই শিক্ষক পরিবার সম্পর্কে, তাদের ধর্মীয় অবস্থান সম্পর্কে আমরা জানতে পারছি, তারা সনাতন ধর্মের মানুষ। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরবেন, তথাপিও বাংলাদেশের মধ্যে একটা খবর রটে গিয়েছে তিনি ডিসেম্বর নয় সেপ্টেম্বরেই ফিরতে চলেছেন। এরই মাঝখানে এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে স্লোগান দিচ্ছে, আইতাছে রে আইতাছে, শেখের বিটে আইতাছে। দর্শক, সেই ভিডিওটির কিছু অংশ হয়তো ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, তবে কি এবার সত্যি সত্যি সেপ্টেম্বরেই দেশে ফিরতে চলেছেন কিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে বিষয়টি নিয়ে থাকছে চাঞ্চল্যকর তথ্য। এছাড়াও দর্শক, এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুতে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। দর্শক, তিনি আসলে কি বললেন, বাংলাদেশকে কি বার্তা দেওয়ার চেষ্টা করলেন, সে বিষয়টি একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লি সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। তারেক রহমান সরকারের ঘন ঘন দাবির জবাবে অবশেষে নীরবতা ভাঙলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বললেন, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তাকে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে কি এস জয়শঙ্কর বিশেষ বার্তা দিলেন তারেক রহমানকে? আর সেই বার্তাটি কি এমন শুধু শেখ হাসিনার প্রত্যাবর্তন দাবি করলেই হবে না, ভারতের স্বার্থের দিকটিও বিবেচনায় নিতে হবে। আর যদি দুই দেশের স্বার্থের জায়গায় বড় ধরনের অমিল তৈরি হয়, তাহলে কি তারেক রহমানের জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কি বলেছেন তা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। তিনি বলেছেন, যে কোনো সম্পর্ক টিকে থাকতে হলে পারস্পরিক স্বার্থ রক্ষার পরীক্ষায় পাশ করতে হয়। তিনি আরো যোগ করেন, আমি একজন বাস্তববাদী মানুষ। প্রতিবেশীরা শুধু ভারতের স্বার্থে কাজ করবে এমনটা আশা করি না। তবে আমরা যেমন তাদের যুক্তিসঙ্গত স্বার্থকে সম্মান জানাবো, তাদের থেকেও এমনটি প্রতিক্রিয়া আশা করব। জয়শঙ্করের এই বার্তার মূল অর্থ 3টি। প্রথমত, বাস্তবসম্মত কূটনৈতিক সম্পর্ক। ভারত আবেগ নয়, বরং জাতীয় স্বার্থ ও বাস্তবতার উপর ভিত্তি করে সম্পর্ক এগিয়ে নিতে চায়। দ্বিতীয়ত, উভয়মুখী প্রতিশ্রুতি। নিরাপত্তার দিক থেকে বা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে ভারত যা প্রত্যাশা করে, বাংলাদেশের কাছ থেকেও সমান সম্মান ও সহযোগিতার আশ্বাস চায়। তৃতীয়ত, কূটনৈতিক ভারসাম্য। রাজনৈতিক পরিবর্তন যাই ঘটুক না কেন, রাষ্ট্রীয় পর্যায়ে অর্থনৈতিক ও ভৌগোলিক পারস্পরিক নির্ভরতা অস্বীকার করার সুযোগ নেই। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পরবর্তী বড় পরীক্ষা হতে যাচ্ছে আসন্ন ব্রিক্স সম্মেলন। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত সরকারের পক্ষ থেকে সম্মেলনের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক সফরের বিষয়েও আলোচনা চলছে। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী সফর এবং অন্যান্য বিষয় নিয়ে ঢাকা ও দিল্লি পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাস্তবতা হলো, ঢাকা ও দিল্লি একে অপরের ওপর নির্ভরশীল। বাংলাদেশের বিশাল বাজার এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ ব্যবস্থার বড় অংশ ভারতের সঙ্গে যুক্ত। দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা রক্ষা করা উভয় দেশের জন্যই অত্যন্ত জরুরি। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য ঢাকার সহযোগিতা দিল্লির কাছে গুরুত্বপূর্ণ। তাই দুই দেশের নীতি নির্ধারকরা খুব ভালো করে জানেন, বেশি উত্তেজনা কারো জন্যই দীর্ঘমেয়াদে সুবিধাজনক নয়। এস জয়শঙ্করের কথা থেকে পরিষ্কার, ভারত বর্তমান বাস্তবতাকে মেনে নিয়ে এগোতে চায়। তবে শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের দ্বিমত কিভাবে সমাধান হবে তা নির্ভর করছে আগামী দিনগুলোতে কূটনীতির টেবিল কতটা কার্যকর থাকে তার উপর। আপনার কি মনে হয়, ঢাকা দিল্লি সম্পর্কের এই বরফ কি ব্রিক্স সম্মেলনের মাধ্যমে গলবে? গতরাতে রংপুরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে।
একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, তার কন্যা, তার সন্তান, 4 জনকে একসাথে মারা হয়েছে। এই নারকীয় ঘটনা রংপুরে যেটা ঘটেছে সেটা রাজধানীর ঢাকাতে ঘটলে কি হতো সেই আলোচনা হতেই পারে। রংপুরের এই শিক্ষক পরিবারের একসাথে 4 জনের মৃত্যু, এটা আমাদেরকে কি বার্তা দিচ্ছে? যখন এই শিক্ষক পরিবার সম্পর্কে, তাদের ধর্মীয় অবস্থান সম্পর্কে আমরা জানতে পারছি তারা সনাতন ধর্মের মানুষ, তখন এটিকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে বাংলাদেশে আবারও হিন্দু নির্যাতনের কথা, এবং ফলাও করে ভারতীয় গণমাধ্যমে এই ব্যাপারগুলো প্রচার করা হচ্ছে। বাংলাদেশের সরকার কি করছে? এর পেছনের কারণ কি? কারা মারল? এরই মাঝে 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এটা একটা ভালো দিক যে 2 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারা কারা, কি তাদের পরিচয়, কেন এই ঘটনা ঘটল, ঘটনা কিভাবে ঘটেছে, রোমহর্ষক সেই কাহিনী আমরা জানতে পারলাম কিনা। চলুন, ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে, জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, এই গণমাধ্যমগুলো এই ব্যাপারে কি বলছে। ইন্ডিয়া টুডের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, রিটায়ার্ড হিন্দু টিচার ফ্যামিলি ফাউন্ড ডেড ইনসাইড লকড বাংলাদেশ হোম। অর্থাৎ বাংলাদেশের একটি তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষক ও তার পরিবারের মৃতদেহ উদ্ধার। গত রাতে রংপুরে নিজেদের তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, 2 সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ শ্বাসরোধের সন্দেহ করছে এবং একাধিক ইউনিট তদন্তের অংশ হিসেবে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। শনিবার গভীর রাতে রংপুর শহরে নিজেদের তালাবদ্ধ বাড়িতে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও 12 বছরের ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে যে শ্বাসরোধে তাদেরকে মারা হয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের জানান, রাত সাড়ে 11টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। যারা মারা গেছেন তাদের মধ্যে শিক্ষক গণপতি চক্রবর্তী, যার বয়স 65 বছর, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তার বয়স 50 বছর, তাদের কন্যা আগামী চক্রবর্তী 23 বছর এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী 12 বছর। বাড়ির বিভিন্ন অংশে মৃতদেহ পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল। সিআইডি ইনচার্জ সুবীর চৌধুরী তিনি জানিয়েছেন, প্রীতিলতা ও আগামীর মরদেহ সিঁড়ি থেকে এবং গণপতির মরদেহ ছাদ থেকে উদ্ধার করা হয়। প্রিয়মের মরদেহ একটি খাটের নিচে পাওয়া যায়। প্রাথমিকভাবে আমাদের সন্দেহ তাদের শ্বাসরোধ করে মারা হয়েছে। তিনি আরও যোগ করেন, এই হত্যাকাণ্ডটি বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে কোনো একটা সময়েই ঘটে থাকতে পারে। গত রাতে তাদের দেহ উদ্ধার করা গেলেও এটা বৃহস্পতি কিংবা শুক্রবারে ঘটানো হয়েছে, এটা বলছে পুলিশ। পুলিশ সন্দেহভাজন 2 জনকে আটকও করেছে। তাদের নাম মুগ্ধ ও সিদ্ধার্থ। এই 2 জন সন্দেহভাজনরা তাদের বাড়ির ছাদে নিষিদ্ধ যে মাদক ইয়াবা সেবন করছিল। আমরা ইন্ডিয়া টুডের এই খবরে আর বেশিক্ষণ থাকতে চাই না। চলুন আমরা যাই একটু অন্য গণমাধ্যমের খবরে। অন্য গণমাধ্যম কি বলছে? অন্য গণমাধ্যম যেটা বলছে তাতে আমরা আপনাদেরকে দেখাতে চাই বিবিসি বাংলার শিরোনাম। বিবিসির শিরোনামটা দেখে নিন। বিবিসি ওদের ছবি সহ যদিও মুখ ব্লার করে দিয়েছে, তারা বলছে, রংপুরে 4 জনকে খুন করে বাসায় বসেই খেজুর শশা খেয়েছে খুনিরা। মানে এই ঘটনা ঘটানোর পরে বাসায় বসেই খেজুর খেয়েছে, শশা খেয়েছে এবং বাসার ভেতরে বসে আবারও ইয়াবা সেবন করেছে, এই তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। এই খবর আমরা ডয়েচে ভেলের জার্মান গণমাধ্যমের খবরে একেবারে স্পষ্ট বার্তা রয়েছে। জার্মান গণমাধ্যমের খবরটা দেখানোর আগে আমরা এর প্রতিক্রিয়া বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি কি বলছেন দেখুন, তাকে নিয়ে খবর, সেই খবরটা দেখে নিন। বলা হচ্ছে, রংপুরের ঘটনায় জামাত আমিরের পোস্ট, স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। তিনি ফেসবুক পোস্টে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে একেবারে স্পষ্ট নিউজ করেছে। ইন্ডিয়ার গণমাধ্যমগুলোকে এটা হিন্দু সংখ্যালঘু নির্যাতন হিসেবে উপস্থাপন করা হচ্ছে বটে, তাদের পরিবার তো হিন্দু ধর্মের, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে 2 জন আসামি ধরা পড়েছে তারাও হিন্দু ধর্মের। সুতরাং এখানে ধর্মটা গুরুত্বপূর্ণ না। আমরা প্রত্যাশা করব যে এর সঙ্গে কোনো সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা জড়িত নেই, কোনো ক্লু এর সঙ্গে জড়িত নেই। যে তথ্যটা আমরা জার্মান গণমাধ্যমে স্পষ্ট হচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, মাদক সেবনে বাধা দেওয়াই বাংলাদেশের রংপুরে 4 জনকে হত্যা। মূল তথ্যটা তারা একেবারে সরাসরি বলে দিয়েছে, কোনো ধরনের রাগঢাক না করে। তারা যেটা বলছে সেটা হচ্ছে যে মাদক সেবন না করতে দেওয়ায় বাংলাদেশের রংপুরে 4 জনকে হত্যা, এটা পুলিশ বলছে। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, যেটা বললাম, এই 4 জনকে যেটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা মূলত মাদক সেবন করতে না দেওয়ার। বাড়ির ছাদে ইয়াবা সেবনের সময় ওই শিক্ষকের কাছে ধরা পড়ে যাওয়ায় খুনিরা নির্মমভাবে ওই পরিবারের 4 জনকে হত্যা করে। ঘটনাটা কি হয়েছে?
পত্রিকার ভাষায় না, আমরা একটু আপনাদেরকে জানাই। ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে পাশের বাড়ির ছাদ টপকিয়ে গণপতি চক্রবর্তীর বাসার ছাদে এসে তারা ইয়াবা সেবন করছিল। ইয়াবা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে এতটাই সহজলভ্য হয়ে গেছে, আমরা সর্বশেষ খবর নিয়ে দেখেছি যে 300 টাকায় একটা ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়। ব্যাপারগুলো এতটাই ছড়িয়ে পড়েছে এবং প্রতিটা গ্রামে যেভাবে এর ডিলার দেখা যাচ্ছে, প্রকাশ্যে এই ব্যবসাগুলো করা হচ্ছে, সেই সর্বনাশা ব্যাপারগুলো বাংলাদেশকে মহা সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। আর এটা এমনই একটা মরণ নেশা যে এটাতে আসক্ত যে কেউ যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে দিতে পারে খুব সহজে। সেখানে তার বিবেচনার কোনো ধরনের কোনো সামর্থ্য থাকে না যে সে কাকে মারছে, সে তার বাবাকে মারছে, মাকে মারছে, নাকি ভাইকে মারছে, নাকি সব থেকে কাছের বন্ধুটাকে মারছে। আসক্ত হলে তার আর হিতাহিত কোনো জ্ঞান থাকে না। সে এতটাই উশৃঙ্খলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় যে তার মানে ব্যবহারের লিমিট তো নষ্ট হয়েই যায়। সে মানুষের সঙ্গে কখনো ভালো ব্যবহার করতে পারে না, কখনো কখনো মানে হয়তো মানে ওই ঘোরের কারণেই ঘটায়, কখনো কখনো ইচ্ছাকৃত ঘটায়, এবং এই ঘটনাগুলো ঘটিয়ে তারা মজা পায়। সেই সর্বনাশা মানে মাদক ইয়াবাই এই বড় সর্বনাশটা করছে বলে ডয়েচে ভেলে বলছে। অন্য বাড়ির ছাদ টপকে ওই শিক্ষকের বাড়ির ছাদে তারা সেবন করছিল। শিক্ষক সিঁড়ি দিয়ে ছাদে উঠে দেখে যে এই কাজটা তারা করছে, তাদেরকে প্রশ্ন করে তোমরা এখানে এই কাজ করছো কেন? কোনো ধরনের কোনো কথা নেই, শিক্ষককে ধরে শ্বাসরোধ করে তাকে মারে এবং তারপরে শিক্ষকের ওই সময়ে চিৎকারে তার স্ত্রী এগিয়ে আসে, একে একে তার কন্যা, তার পুত্র এগিয়ে আসে এবং পরবর্তী তিনজনকে, মোট 4 জনকেই তারা মারে এবং তারপরে বাসার ভেতরে যায়, ডাইনিং টেবিলে বসে। সেখানে খেজুর সহ বিভিন্ন কিছু ছিল, খেজুর, শশা, এগুলো তারা খায় এবং ডাইনিং টেবিলে বসেই আবারও ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করে 4টা দেহ 4 জায়গায় রেখে বাইরে থেকে লক করে তারা চলে যায়। মানে এই ঘটনা সিনেমাকেও হার মানায়। এই ঘটনা সিনেমাকে এমনভাবে হার মানায় যে এই ঘটনা যেটা বললাম সেটা যারা শুনবেন তাদের মধ্যে এক ধরনের নতুন ভয় তৈরি হবে যে কোনো মাদকাসক্তকে আপনি বলতে এখন থেকে ভয় পাবেন যে তুমি এই মাদকটা গ্রহণ করো কেন, কিংবা কোথাও করছে তাকে বাধা দিতে আপনি ভয় পাবেন, কিংবা মানে সে যদি আপনার ঘরের সন্তান হয় তাকে শাসন করতে আপনি ভয় পাবেন, কারণ সে যে কোনো মুহূর্তে এই ধরনের কর্মকাণ্ড করে ফেলতে পারে। দেশটা যে কোথায় গেল, আমরা মনে করেছিলাম যে এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আমরা অনেক বড় সুখের রাজ্যে বসবাস করব। আমরা এই ঘটনা 2-4 বছর আগেও কিন্তু এরকম অবস্থা দেখিনি। আমরা খবর পাইনি যে বাংলাদেশের প্রতিটা গ্রামে এই মানে লালচে, সম্ভবত কালারটা যদি আমি বলি কীরকম, একেবারে ম্যাজেন্ডার মতো কালার, এরকম একটা কালার, ওই ম্যাজেন্ডা কালারের মানে ট্যাবলেট। এবং মাঝখানে একটা গণমাধ্যমে দেখলাম যে সেটা আবার নকলও তৈরি হচ্ছে বাংলাদেশে, সেটা বিভিন্ন উপকরণ দিয়ে সেটা নকল ট্যাবলেট তৈরি করা হচ্ছে। মানে ব্যবসাটা এতটাই জমজমাট হয়েছে। তার মানে এই ব্যর্থতা, যেটা জামাতের আমির বলছেন যে এই ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে, কিন্তু এই ব্যর্থতাটা কি স্বরাষ্ট্রমন্ত্রীর এই 6 মাসেই তৈরি হয়েছে, নাকি এই অবাধ বাণিজ্যের সুযোগটা প্রসারিত হয়েছে মূলত ডক্টর ইউনূসের শাসনামলে? ডক্টর ইউনূসের শাসনামলে আমরা ছাত্রদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে না গিয়ে মবের রাজ্যে প্রতিষ্ঠিত করতে দেখেছি এবং তখনই যার যা খুশি সে তাই করেছে এবং বাংলাদেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেটা নিয়ন্ত্রণ করা এখন এই সরকারের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়বে। আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই এককভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিতে চাই না, কিন্তু এটাও বলতে চাই যে এটার দায় স্বরাষ্ট্রমন্ত্রী এড়াতে পারেন না, এটা তো অবশ্যই, কিন্তু সমস্ত দায় তার কাঁধে চাপালে সেটা বোকার স্বর্গরাজ্যে বসবাস করা হবে। এর দায় আসলে রাজনৈতিক দায়, এর দায় আসলে অরাজনৈতিক মেটিকুলাস সরকারের দায়। আমরা এতটাই সমাজে অসচেতন হয়ে পড়েছি যে আমাদের চোখের সামনে দিয়ে এই ঘটনাগুলো এতটাই বিস্তৃত হয়ে গেছে, আমরা চোখ চেয়ে দেখেছি কিন্তু কোনো ধরনের কোনো কথা বলিনি। আজকে সমাজটা যে অবস্থায় বিরাজ করছে, ধরেন এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ডয়েচে ভেলের এই তথ্য যদি সত্য হয় তাহলে এটা মাদক সংক্রান্ত ঘটনা, কিন্তু ইন্ডিয়ার গণমাধ্যম যদি এটার ন্যারেটিভ তৈরি করে যে এটা সংখ্যালঘু নির্যাতনের আরেকটা চিত্র, তাহলে কি আপনি হুট করে তাদেরকে দোষ দিতে পারবেন না তো? কারণ একটা ঘটনা আরেকটা ঘটনাকে প্রভাবিত করে, একটা ঘটনা আরেকটা ঘটনাকে আরেকটা ন্যারেটিভকে উৎসাহিত করে। এর থেকে আমাদের মুক্তি আদতে কোথায়? বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্নটা এখন সরাসরি দিল্লির দরবারে ধাক্কা মারতেছে। শেখ হাসিনাকে কি ভারত শেষ পর্যন্ত বাংলাদেশের হাতে তুলে দেবে, নাকি জল আরো অনেক দূর গড়িয়ে শেষমেশ শুকিয়ে যাবে? ভারতের আদালত কি সত্যিই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করবে, নাকি পুরো বিষয়টা সময় কাটানোর একটা চমৎকার কূটনৈতিক চাল? বাংলাদেশের গণমাধ্যমগুলো এই বিষয়ে ঠিক কোনো তথ্যটা চেপে যাচ্ছে যা ভারতের প্রভাবশালী পত্রিকা প্রকাশ করে দিয়েছে? আর সবচেয়ে বড় কথা, রাজনৈতিক বন্দী প্রত্যাপন্ন চুক্তির পিছনের সেই আসল পেঁয়াজটা ঠিক আসলে কোথায় লাগছে, যেটা আমাদেরকে আসলে জানতেই দেওয়া হচ্ছে না। মানে গোলক ধাঁধার মধ্যে পড়ে আছে পুরো বাঙালি। ঠিক আছে, আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এই
সব কটি প্রশ্নের উত্তর একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে শেখ হাসিনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে আসলে কি খেলা চলতেছে। আজ সেই সত্যটাই আমরা এই ভিডিওতে উন্মোচন করব। দেখেন, গল্পটা শুরু হয়েছে দিল্লির হাইকোর্টের একটা পুরনো ইতিহাস নিয়ে। অনেকেই হয়তো জানেন না যে একটা সময় তিব্বতের ধর্মীয় নেতা দালাই মাকে নিয়ে ভারতের আদালতে বিশাল আইনি যুদ্ধ হয়েছিল বন্ধুরা। চীন চেয়েছিল তাকে ফেরত নিতে, কিন্তু ভারতের আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আশ্রয় দেওয়া মানুষকে আসলে ফেরত পাঠানো সম্ভব না। এখন প্রশ্নটা হচ্ছে, দালাইমার ক্ষেত্রে যা হয়েছিল শেখ হাসিনার ক্ষেত্রেও কি ঠিক একই নাটক পুনরাবৃত্তি হতে যাচ্ছে? ইন্ডিয়া এক্সপ্রেসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে ভারতের শীর্ষ কর্মকর্তারা যা বলেছেন শুনলে আপনি অবাক হবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নাকি বারবার ভারতকে অনুরোধ করেছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য। আমরাও জানি এটা করছে, কিন্তু জবাবে ভারতের উত্তরটা কি ছিল আপনি কি জানেন? ভারত খুব কৌশল করে বাংলাদেশকে হাইকোর্টের পথ দেখিয়ে দিয়েছে। ভারত বলেছে এই ধরনের আবেদন নাকি তাদের বিচার বিভাগের কাছে আসতে হবে এবং আদালতই সিদ্ধান্ত নেবে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন তো, বিড়ালের গলায় ঘন্টাটা আসলে আসলে বাঁধবেটাকে? ভারতের আদালত কি নিজ থেকেই এসে বলবে যে আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠাবো? একদমই না, এটা তো বলবে না, কারণ ভারত সরকার নিজেই তো তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে রাখছে। এখন ভারত সরকার তো আর নিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যাবে না, তাই না? আবার বাংলাদেশের সরকার গিয়ে যে হুট করে ভারতের আদালতে মামলা ঢুকে দেবে, সেই সুযোগও তো আন্তর্জাতিক রাজনীতিতে অতটাও কিন্তু সহজ না। এখানে আসল বিচার বিভাগের খেলাটা শুরু 1980-র দশকে। বন্ধুরা একটু বুঝেন, 1980-র দশক থেকে মোটামুটি ভারতের সুপ্রিম কোর্টের একাধিক রায়ে স্পষ্ট বলা আছে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ সরকারের এখতিয়ার। সরকার যদি কাউকে রক্ষা করতে চায় তাহলে আদালত সেখানে হস্তক্ষেপ করে তাকে বের করে দেওয়ার নির্দেশ দিতে পারবে না। তাহলে ভারত কেন বাংলাদেশকে আদালতের কথা বলে ঘুরাচ্ছে? উত্তরটা পানির মতো পরিষ্কার। বিশ্লেষকরা মনে করতেছেন যে ভারত আসলে সময় কাটাতে চায়। শোনেন, ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক তো একদিনের না, বহু পুরনো। আবার অন্যদিকে বাংলাদেশের বর্তমান সরকারের সাথেও তারা সম্পর্কের সুতো ছিঁড়ে ফেলতে চায় না, এটা কেউই চায় না। ফলে ভারত এমন এক মাঝ দরিয়ার মাঝে ভাসতে হচ্ছে যেখানে সরাসরি না বলাও বিপদ, আবার হ্যাঁ বলা তো আরো বড় বিপদ। তাই আদালতের অজুহাত দিয়ে বলটা অন্যদিকে কেটে দেওয়াই তাদের জন্য সবচেয়ে নিরাপদ কূটনৈতিক চাল। পরের তথ্য আমি এখন যেটা বলতে যাচ্ছি, এটা শুনলে আপনার চোখ মোটামুটি কপালে উঠবে। ভারতীয় কর্মকর্তারা নাকি ইঙ্গিত দিচ্ছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি ভারতীয় আইনে কোনো অপরাধে মামলা করা হয় বা মামলা করা যায়, তবেই নাকি বিষয়টি বিবেচনা করা যেতে পারে। ঠিক যেমনটা চীনের আপত্তিতেও দালাইমার ক্ষেত্রে ভারত একটি শিশু রক্ষা আইনে মামলা ঢুকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দিল্লির হাইকোর্ট সেই মামলা সরাসরি খারিজ করে দেয়। ভারতের আইনি কাঠামোর যে গতি প্রকৃতি, তাতে স্পষ্ট বোঝা যায় যে শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের আইনি চাল সেখানে টিকবে না। তবে অনেকেই বলতে পারেন যে বাংলাদেশ আর ভারতের মধ্যে তো দ্বিপাক্ষিক অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে। সেই চুক্তিতে তো পরিষ্কার বলা আছে যে যদি কোনো ব্যক্তি হত্যা বা গুরুতর শারীরিক হামলার মতো অপরাধে অভিযুক্ত হয়, তবে তাকে আর রাজনৈতিক অপরাধী বলা যাবে না, সাধারণ অপরাধী হিসেবে তাকে ফেরত দিতে হবে। হিসাব তো দুই দেশের হওয়ারই কিন্তু কথা, কিন্তু এখানেই ভুলটা সবাই করতেছে। চুক্তি যাই থাকুক না কেন, ভারত নিজস্ব সংবিধান ও সার্বভৌমত্ব আইন কিন্তু এসবের উপর স্থান পায়। ভারত যাকে রাষ্ট্রীয় আশ্রয় দিয়ে রেখেছে তাকে হস্তান্তরের প্রক্রিয়া আইনের চেয়ে রাজনৈতিক সিদ্ধান্তের উপর বেশি নির্ভর করে। তাহলে কি শেখ হাসিনাকে ফেরত আনার আর কোনো পথ খোলা নেই? ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যে বক্তব্য গোপন রাখা হচ্ছে, আসল খেলাটা কিন্তু সেখানেই বন্ধুরা। তারা অত্যন্ত সুচতুরভাবে ইঙ্গিত দিয়েছেন ঢাকা যেন এই কঠিন অনর অবস্থা থেকে সরে আসে। অর্থাৎ ভারত চায় বাংলাদেশ যেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চাপ বজায় না রেখে বরং বিকল্প রাজনৈতিক পথ খুঁজে। বিশ্লেষকরা মনে করেন দিল্লি চাইতেছে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সময় গড়াক এবং শেখ হাসিনা নিজের পথ নিজেই দেখে নিক। এই আসল সত্যটা বাংলাদেশের অনেক গণমাধ্যম কিংবা রাজনৈতিক বিশ্লেষকরা এড়িয়ে যাইতেছে, কেউ বলতেছে না। কারণ রাজনীতিতে আবেগ আর বাস্তবতার মধ্যে বিশাল ফরক থাকে। মুখে প্রত্যর্পণের অনেক জোরদার বুলি আওড়ানো গেলেও পর্দার পিছনের কূটনীতি সম্পূর্ণ ভিন্ন সুরে গান গায়। পুরো বিষয়টা সারমর্ম যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে দিল্লি ভারতের সংবিধান ও কূটনৈতিক কৌশলের আড়ালে শেখ হাসিনাকে সুরক্ষার এক অদ্ভুত রাজনৈতিক বলয় তৈরি করে রাখছে। আদালতে দেখানো বিষয়টি মূলত বাংলাদেশকে ব্যস্ত রাখার ও সময় সাপেক্ষ করার জন্য একটা উপায় মাত্র। বাস্তব রাজনীতিতে চুক্তি বা আইনের চেয়ে আন্তর্জাতিক সম্পর্ক এবং নিজেদের কৌশলগত স্বার্থই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। আজকের এই কূটনৈতিক খেলা নিয়ে আপনার আসলে মতামতটা কি? ভারত কি শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কের খাতিরে কোনো নমনীয় সিদ্ধান্ত নেবে, নাকি তারা নিজেদের অবস্থান ধরে রাখবে?
প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।